आयु कामेय मानेन धर्म अर्थ सुख साधनम आयुर्वेद उपदेशेषु विधेय परमादर। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থ যদি আমরা গেইন করতে চাই তার মধ্যে আমাদের ডেইলি রুটিনে আয়ুর্বেদকে অ্যাটাচ করতে হবে। সবচেয়ে আগে আমাদের দইটাকে ডেইলি রুটিন থেকে বাদ দিয়ে দিতে হবে। তাই কারণ আমরা এটা বলি ঠিকই যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি, কিন্তু আয়ুর্বেদা কোনো প্যাথি না। আয়ুর্বেদা হলো লাইফস্টাইল। তিল খুব ইম্পর্টেন্ট, তিল খাওয়া প্রত্যেক দিন। যদি মেইনলি ফিমেলের কথা বলছি, অনেক ক্ষেত্রে অনেক মানুষের ধারণা আয়ুর্বেদ যে মেডিসিন এটা মনে শুধু সেক্সুয়াল ডিসঅর্ডারের মেডিসিন। এক কথায় যদি আয়ুর্বেদকে আমি ডেসক্রাইব করি, আয়ুর্বেদ মানে সায়েন্স অফ লাইফ। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই, আমার বন্ধু ডক্টর নির্মাল্য। কেমন আছিস বল? খুব ভালো আছি। তোকে কি আলাদা করে আর ফর্মালি ওয়েলকাম করতে লাগে? একদম না। তাও আমার খুব ভালো লাগছে যে কলকাতায় এই মুহূর্তে আমরা বসে রয়েছি, আমাদের একসঙ্গে দেখা করার একটা সৌভাগ্য হয়েছে। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব আয়ুর্বেদিক এবং পঞ্চকর্মা লাইফস্টাইল নিয়ে। কি বলবো, কি দিয়ে শুরু করতে চাস বল আজকের পডকাস্ট? যেহেতু আমরা আয়ুর্বেদ নিয়ে কথা বলছি আজকে, তো আমি একটি ধন্বন্তরী শ্লোক দিয়ে শুরু করতে চাইছি আজকের অনুষ্ঠান। নমামি ধন্বন্তরিমাদিদেবম সুরাসুরৈবন্দিতপাদপদ্মম লোকৈর্জরারুক ভয়মৃত্যুনাশম ধাতারমীশম বিবিধৌষধীনাম ভৌমবাতা वनिवारिवन्हि पञ्च प्रपञ्चात्मकदेहभाजम् सम्पात सन्ताप ज्वरज्वारन्तकं नमामि धन्वन्तरिमादिदेवं नवीननीला मुदकान्तिकान्तं शान्तं हरैर्द्वादशमाक्ष मूर्तिं पूर्तिं सतानां सुमनोरथानां नमामि ধন্বন্তরিমাদিদেবম। তারপরে আর কি বলা যায় আমি ঠিক জানি না। দারুণ দারুণ। তুই যে এই চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি তোর যে এই মিউজিকের চর্চাও দীর্ঘদিন ধরে তুই চালু রেখেছিস, তার পাশাপাশি এত সুন্দর নানা রকম কাজকর্ম করে চলছিস, সত্যি দেখে খুব ভালো লাগে। আর বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট পডকাস্টের কোশ্চেনের দিকে ধীরে ধীরে করে শুরু করছি। প্রথমত তোর কাছে আমার যে একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা বেশি শুনি। তোর ইন্টারেস্ট আয়ুর্বেদায় কেন আসলো? প্রথমত যখন তুমি জানো আমি আমবাসার ছেলে, ত্রিপুরার। এখান থেকে আগরতলায় পড়তে আসা, বরাবরই ইচ্ছা যে যাব, মানে ডাক্তার তো হব, মেডিকেল লাইনে যাব। কিন্তু সত্যি কথা যদি বলি, আমি আগের থেকেই প্রিপারেশন ছিল না যে আমি আয়ুর্বেদ নিয়ে পড়বো, বা আগরতলার মতো এরিয়ার মধ্যে যে আয়ুর্বেদ নিয়ে পড়ার খুব তাগিদ সেটা অনুভব করিনি। কিন্তু নিট পরীক্ষা দেওয়ার পরে যখন আগরতলা মেডিকেল কলেজে যখন চান্স পেলাম না, তখন মনে হলো যে কি নিয়ে পড়া যায়। তারপর আমার দাদু, উনি একটু আয়ুর্বেদ সম্পর্কে ভালো জানতেন, আমার মার যে বাবা, উনি আমায় হঠাৎ বললেন যে ভাই তুই আয়ুর্বেদ নিয়ে পড়। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে একবার দেখা যাক। কিন্তু আস্তে আস্তে যে এইভাবে আয়ুর্বেদের প্রেমে পড়ে যাব সেটা বুঝতে পারিনি আর কি, সেটা এখন বুঝতে পারি। বেশ, এবার যদি আমি এই প্রেমের কথা বলি, হ্যাঁ, তাহলে সেই প্রেমের ডেফিনেশনটা, মানে আয়ুর্বেদের ডেফিনেশনটা তুই তোর ভাষায় যদি একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দিস। আয়ুর্বেদ যে জিনিসটা, এটা কোনো প্যাথি না। আমরা এটা বলি ঠিকই যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি, কিন্তু আয়ুর্বেদা কোনো প্যাথি না। আয়ুর্বেদা হলো লাইফস্টাইল। এটার সম্পর্কে বলতে গেলে একটা শ্লোক বলতে হয়, স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনং চ। এটা হলো আয়ুর্বেদের উদ্দেশ্য। এটার মিনিং কি? যে সুস্থ ব্যক্তি, যে সুস্থ ব্যক্তি, তার স্বাস্থ্যকে মেনটেন করা, আর যে আতুর, যে রোগী, তার যে রোগটা রিকভার করা। তো আয়ুর্বেদের উদ্দেশ্য কোনো অন্য প্যাথির মতো শুধু একটা রোগকে ঠিক করা নয়, যে সুস্থ ব্যক্তি তার সুস্থতা মেনটেন করে রাখা। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো। আর আয়ুর্বেদ এতটা স্পেসিফিক
এই জিনিসগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আমার আয়ুর্বেদের প্রতি যে প্রেম তোমাকে বললাম। তো আমি যদি বলি যে আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা চিকিৎসা শাস্ত্রের ব্যবস্থাপনা অবলম্বন করে থাকি, তার থেকে আয়ুর্বেদের মধ্যে যে চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে সেটা ঠিক কিরকম ভাবে আলাদা হয়? সেটা যদি বলতে যাই, যেটা তোমাকে বললাম যে আয়ুর্বেদ খুব স্পেসিফিক। কি করে? আয়ুর্বেদ পার্সন ওয়াইজ আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রিন্সিপাল দেয়। আচ্ছা। নর্মালি অন্যান্য যে প্যাথি আছে, আমি বলছি না যে এরকম ভালো, সবকিছুই ভালো, সবই রোগের নিরাময় করছে, ঠিক। সেটা আমি বলছি না, কিন্তু আয়ুর্বেদটা কি করে স্পেসিফিক সেটা বলছি। আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক আলাদা আলাদা। আয়ুর্বেদ কি করে? প্রত্যেকটা মানুষের যে প্রকৃতি, তার যে নেচার, অ্যাকর্ডিং টু নেচার আয়ুর্বেদ কাজ করে। আমাদের মেইন প্রিন্সিপাল ওই পার্সনটা, যে পেশেন্টটা আমার কাছে আসছে দেখাতে, তার প্রকৃতি নিরূপণ করা। আচ্ছা। ঠিক আছে, রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকৃতি পরীক্ষণ বলে একটা অ্যাপ দিয়েছিল। ওকে। ঠিক আছে, সেটার মধ্যে আমাদের যারা আয়ুর্বেদ স্টুডেন্ট যারা ছিলাম, বা এখন আমরা যারা ডক্টর, তারা এক একটা এরিয়ার মধ্যে গিয়ে অনেক অনেক যারা পেশেন্ট আছে সবার প্রকৃতি পরীক্ষণ করছিলাম। এটাতে এক একটা পার্সনের কি কি প্রকৃতি, কি তার নেচার, এইটা আমরা যদি জানি, তার ট্রিটমেন্ট আমাদের কাছে কিছু না। আচ্ছা আচ্ছা, মানে আমরা যেটাকে খানিকটা নাড়ি পরীক্ষা বলতে পারি, ওটাকে ওইটার সিমিলার? এইটা নারী পরীক্ষা, এটার একটা পরীক্ষা করার অঙ্গ। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, আচ্ছা। তুমি আমার কাছে এসছো পেশেন্ট, এজ এ পেশেন্ট তুমি আমার কাছে এসছো, তুমি আমার ঢোকার সময় আমি তোমাকে অবজার্ভ করছি, তখন থেকে আমি তোমাকে দেখছি যে তোমার কি কি নেচার হতে পারে, তোমার কি নেচার বা তোমার কোন প্রকৃতি, এটা তোমার আশা, তোমার কথা বলা, তোমার বডি স্ট্রাকচার, এগুলো দেখেই আস্তে আস্তে দেখা যায়। তারপরের স্টেপ হলো নাড়ি পরীক্ষা। আয়ুর্বেদ মূলত যে তিনটে জিনিস নিয়ে কাজ করছে সেটা হচ্ছে বাত, কফ এবং পিত্ত। এই তিনটাকে একটু এক্সপ্লেন কর। বাত, পিত্ত, কফ, এই তিন ত্রিদোষ যেটা বলে, হ্যাঁ, সেটা আমাদের আয়ুর্বেদের স্তম্ভ। মানে বেসিক্যালি এরকমটাই কি হয় যে এই তিনটের জন্য সমস্ত কিছু রোগের সৃষ্টি, বা হ্যাঁ, আমি এই তিনটেকে ব্যালেন্সে রাখা। ব্যালেন্সে রাখা, একদম ঠিক। যেটা তোমাকে আমি বললাম প্রকৃতি, এই একটু আগে যেটা বললাম প্রকৃতি, তুমি আসার সাথে সাথে আমি তোমার প্রকৃতি ঠিক করছি। এই প্রকৃতিটাই হয় বাত, পিত্ত, কফ, নাকি দুটোর কম্বিনেশন। আচ্ছা। এই অনুযায়ী আমি তোমার ট্রিটমেন্ট করব। বাত, পিত্ত, কফ যদি আমি ডেসক্রাইব করি, তাহলে আমরা সবাই জানি যে আমাদের এই পুরো বিশ্বে যা যা জিনিস আছে সব পঞ্চমহাভূত দিয়ে তৈরি। একদমই তাই। বাত, পিত্ত, কফ যদি আমি ডেসক্রাইব করি একদম মানে ইজি ওয়েতে, যদি আমি ডেসক্রাইব করি, যেমন বাত, বাতের মধ্যে রয়েছে তোমার এয়ার এলিমেন্ট অ্যান্ড আকাশ মানে স্পেস। আমার পুরো বডিতে বা সবার যে বডিতে যে এয়ার এলিমেন্ট আছে আর স্পেস যেগুলোতে আছে, সেটা আমরা বাত দ্বারা ডেসক্রাইব করতে পারি। আচ্ছা, ঠিক আছে। পিত্ত যদি বলি, সেটা আবার অগ্নি আর জল, ওকে, ওয়াটার অ্যান্ড ফায়ার, এই দুইটাকে নিয়ে পিত্ত। তারপরে যদি কফ বলি, সেটা আর্থ আর ওয়াটার, ওকে, এই দুইটার কম্বিনেশনে আমাদের কফ প্রকৃতি। এবার যেরকম যেটার নেচার, যেমন বাত যদি আমি ডেসক্রাইব করি, সেটা হলো মুভমেন্ট। আচ্ছা, এয়ার মুভমেন্ট, ওয়াটার মুভিং একটা কোয়ালিটি আছে। আর কি কি? এটা শীত ঠান্ডা টাইপের। ঠিক আছে, সূক্ষ্ম এটার প্রপার্টিস, চল মুভিং। আমাদের বডিতে যে যত মুভমেন্ট, যে আমরা হাত মুভ করছি, আমাদের ভেতরে যে পেরিস্টালটিক মুভমেন্ট চলছে, পুরোটা বাত দ্বারা কন্ট্রোল হচ্ছে। ওকে, কথা যে বলছি, হাঁটছি, চলছি, পুরোটা বাত। পিত্ত যদি বলি, সেটা হলো ট্রান্সফরমেশন। আচ্ছা, এনার্জি ট্রান্সফরমেশন, আমরা খাচ্ছি, সেটা আমাদের এনার্জিতে কনভার্ট হচ্ছে। এনার্জিটা আমাদের হেয়ার গ্রোথ, বডি স্ট্রাকচার, এগুলোতে ট্রান্সফার হচ্ছে। এনার্জির যে ট্রান্সফরমেশন, সেটা পিত্ত দ্বারা আমরা ডিসক্রাইব করতে পারি। আচ্ছা, আচ্ছা। আর কফ যদি বলি, কফটা হলো আমাদের বডি স্ট্রাকচার। যে জিনিসটা আমাদের বডিকে স্ট্রাকচার দিচ্ছে, সেটা হলো কফ। প্রকৃতি নিরূপণ যেটা আমি বললাম, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের পুরো ট্রিটমেন্টটা বাত, পিত্ত, কফের উপরে এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা যায়।
তোমার কি প্রকৃতি, যেমন আমি তোমাকে চিনি অনেক বছর ধরে, তাই আমি তোমাকে জানি যে তুমি খুব স্পিডে কথা বলো অন্যদের তুলনায়, ঠিক আছে? বলি সেটা এখন একটু মনে হয় ঠিক আছে, কিন্তু তুমি স্পিডে কথা বলো একটা। 2 নাম্বার, তুমি হাইলি ক্রিয়েটিভ, আচ্ছা সেটা তো আমি জানি। তো এই ক্রিয়েটিভিটি, এই যে স্পিডিনেস, সেটা বাত, আচ্ছা মানে তোমার তো একটা বাতাজ প্রকৃতি তোমার মধ্যে আছেই, কম্বিনেশন থাকতে পারে, সেটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরোবে, কিন্তু তুমি বাতাজ প্রকৃতির তো শিওর, ওকে ঠিক আছে? বাতাজ প্রকৃতির খুব ক্রিয়েটিভ হয়, খুব ক্লেভার হয়। পিত্তজ প্রকৃতি খুব তাড়াতাড়ি রেগে যায়, ওকে যেমন ফায়ারের যেরকম একটা কোয়ালিটি কোয়ালিটি, হ্যাঁ ফায়ার মধ্যে ডাইজেস্টিভ ফায়ারেও বলতে পারি, তার পাচন শক্তি খুব ভালো ওকে পিত্ত প্রকৃতির যে পার্সন। কফ যদি বলি, কফ মানে সুইট, চাবি, ওকে কাম, তো এটা কফ প্রকৃতির। তো অ্যাজ এ পার্সন আমি তোমাকে কি মেডিসিন দেব, সেটা অ্যাকর্ডিং টু ইয়োর প্রকৃতি আমি ডিসাইড করব। আমাদের বর্তমান প্রজন্মের যে জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে তাদের জীবন তো খুব দ্রুত বদলে যাচ্ছে, মেন্টাল স্ট্রেস, এংজাইটি, অনেক রকম ইত্যাদি ইত্যাদি বিষয়। এই জায়গাটা আয়ুর্বেদে তাদেরকে কতটুকু আপলিফট করতে পারবে বলে তোর মনে হয়? এটা যদি বলি, খুব দ্রুত গতিতে চলছে একদম। এই পরিবর্তন। তারপরে যেটা সবচেয়ে এটা এফেক্ট করছে সেটা লাইফস্টাইল। আজকের যুগের চাকরি, আজকের যুগের যে দ্রুত একটা ডিসিশন নেওয়া, এগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণে একটা স্ট্রেস পড়ছে, মানে সারাক্ষণই আমার মানে ব্রেন কাজ করে চলছে, কাজ করে রেস্ট চলছে, কোথায় হচ্ছে না। রেস্ট হচ্ছে না। আর রেস্ট না হওয়ার জন্য ঘুমের একটা প্রবলেম হচ্ছে, সেক্সুয়াল প্রবলেম দেখা দিচ্ছে অতিরিক্ত স্ট্রেসের ফলে। তো সেই ক্ষেত্রে তো সবচেয়ে প্রথম আয়ুর্বেদ যেটা বলছে এটা হলো তোমার লাইফস্টাইল ডিসঅর্ডার গুলোকে আস্তে আস্তে ঠিক করার জন্য আয়ুর্বেদের থেকে ভালো আর কি হতে পারে। রাইট 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 রাইট। আয়ুর্বেদ তখন 5000 বছর আগে মানসিক যে স্ট্রেস, মানসিক যে রোগ, তারও ট্রিটমেন্টের কথা বলা হয়েছে আয়ুর্বেদে। আচ্ছা হ্যাঁ, সেটা যেটা আজকে এতটা সাইকিয়াট্রিস্ট দেখানো, মেন্টাল হেলথ নিয়ে আজকাল তো আজকে খুব প্রচুর চর্চা, হ্যাঁ। কিন্তু তখনকার সময় এটা বলা হয়েছে যে শুধু শারীরিক হেলথটা পুরোটা না, আচ্ছা শারীরিক হেলথ প্লাস যে মানসিক health। মানসিক হেলথ, দুটোকে কম্বাইন করে স্বাস্থ্য তৈরি। পুরো স্বাস্থ্য। সেটা আজকে না, আজ থেকে 5000 বছর আগে আচার্যরা লিখে গেছে, বলে গেছে। ওকে, তো এবার আমি যদি একটু মেন্টাল হেলথের কথাটাতেই যদি ঢুকি, তাহলে মেন্টাল হেলথটাকে হেলদি রাখার জন্য আমি কি কি লাইফস্টাইল মানে ফলো করলে ভালো হবে? মেন্টাল হেলথ যদি ঠিক রাখতে চাই, আমাদের আয়ুর্বেদে একটা টপিক আছে প্রজ্ঞাপরাধ। আচ্ছা প্রজ্ঞাপরাধটা কথার অর্থ হলো যেটা আমি জেনে বোঝে আমি যে একটা ভুল কাজ করছি, সেটা প্রজ্ঞাপরাধ। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা সবাই জানি গাছ কাটা একটা খারাপ কাজ, তাও আমরা গাছ কাটছি আমাদের ডেইলি লাইফকে আরো ভালো করার জন্য, সুন্দর করার জন্য, কমফোর্টেবল করার জন্য। তো সেটা প্রজ্ঞাপরাধ। তো সবচেয়ে প্রথমে যেটা আমাদের এই প্রজ্ঞাপরাধ যেটা, এটা আমাদের আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। ওকে আর 2 নাম্বার যেটা বলা হয়েছে সেটা বলবে আবার পূজার্চনা, কিন্তু পূজার্চনার কথা বলছি না, যাগ যজ্ঞ হোম। সেটা তুমিও জানবে, যখন আমরা একটা পুজো করি বা কোনো একটা করি, আমাদের মেন্টাল একটা পিসনেস, আমাদের একটা শান্ত ভাব চলে আসে। তো এই জিনিসটার মধ্যেও একটা হোম, বাড়িতে একটা সুন্দর পরিবেশ গুছিয়ে রাখা, তো এই জিনিসগুলো মেন্টালি খুব কাজ করে, মেন্টাল হেলথটার জন্য খুব কাজ করে। প্লাস ঘুমটা যাতে আমাদের ঠিকঠাক হয়, এটাও আমাদের মেন্টাল হেলথের জন্য খুব কাজ করে। মেডিসিন গুলো আর ডেসক্রাইব করলাম না, মেডিসিন গুলো যদি বলে দিস আমরা তোর কাছে যাবো। সেটার জন্য না, সেটার জন্য না, মেডিসিন কেন বলছি না, কারণ এক এক পার্সনের মেডিসিন এক এক রকম হচ্ছে। আর আয়ুর্বেদের তো সবচেয়ে যেটা মানে একটা দুর্ভাগ্য বলতে পারি, যে নর্মালি কি হয়, 2 পাড়ার মহিলা গল্প করছেন, আমার এই একটা প্রবলেম হয়েছে জানো, আমার যে ওই আয়ুর্বেদ ডক্টর উনি এই ঔষধটা দিয়েছেন, আচ্ছা তো আপনি এই ঔষধটা একবার খেয়ে দেখতে পারেন, আপনার এটা কমে যাবে। ওকে কিন্তু এইটা তো ডক্টর ওনাকে দিয়েছেন না, ওনার প্রকৃতি অনুসারে, তাই সবার প্রকৃতি সেম হবে এটা তো ভুল। তো এইটা খেয়ে ওনার ভালো হচ্ছে না, আর সবাই বলছে আরে না এটাতে ভালো হয় না।
তো মানে এক্স্যাক্টলি, মানে আমার পেট ব্যথা তো নানা রকম কারণে কারণে হতে পারে, হতে এবারে পারে। কারণটা ডিসাইড করে তবে সে না আমি ওষুধের দিকে যাব। সেটাই তো সেটা নিয়ে আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে বেশি পাকামো করাটা আমাদের নিজের বা গুগল বাবার হেল্প নেওয়াটা উচিত নয়। সত্যি। যদিও এই কথাটা তুই তোর কথার মধ্যে অলরেডি একবার বলে ফেলেছিস, বা তাও হয়তো আমার আরেকবার একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আয়ুর্বেদাটা কি একটা তোকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার একটা লক্ষণ, নাকি এটা একটা জীবন দর্শন? তোর কাছে কি মনে হয়, বা তুই নিজের জীবনে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করছিস? সেটা তো আমি একবার বললাম যে এটা আয়ুর্বেদ শুধু একটা সুস্থতা কামনার যে করছে তারই না। আয়ুর্বেদে বলা হয়েছে 100 বছর বাঁচার যে ডিজায়ার, আচ্ছা, তার জন্য আয়ুর্বেদ গ্রহণ করা উচিত। ওকে। শতবর্ষ বাঁচার একটা মনে ইচ্ছা, সেটার জন্য আয়ুর্বেদ পালন করা উচিত। আর আমাদের যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইগুলি যাতে আমরা ঠিকঠাক মতো করতে পারি, তার জন্যই কিন্তু আয়ুর্বেদের উদ্ভব। আচ্ছা, আয়ুর্বেদটা একটা গুরুমুখী পরম্পরা, তো যেমন ব্রহ্মা থেকে এটা চলে আসছে। মানে আমাদের চরক সংহিতা বা সুশ্রুত সংহিতা যেগুলো আছে, সেগুলো তো অনেক পরে বই আকারে বেরিয়েছে বা আমরা যেগুলো পড়ছি, কিন্তু আয়ুর্বেদ কি করে জীবন দর্শন, সেটা গুরুমুখী বিদ্যা হিসাবে ব্রহ্মা থেকে ধীরে ধীরে চলে আসছে। ব্রহ্মা, দক্ষ প্রজাপতি, তারপরে ইন্দ্রর কাছ থেকে আমাদের ভরদ্বাজ মুনি যে আছেন, ভরদ্বাজ মুনি এই আয়ুর্বেদের জ্ঞান নিয়ে এসেছিলেন। আচ্ছা, তো সেটাই ধীরে ধীরে অগ্নিবেশ, পুনর্বসু আত্রেয় থেকে অগ্নিবেশ, তো এইভাবে আয়ুর্বেদটা ছড়িয়েছে। তো আয়ুর্বেদটা শুধুমাত্র যে রোগের নিরাময় সেটা না, সেটা স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনং চ। যে সুস্থ তার সুস্থতা রক্ষা করা, আর যে রোগী তার রোগটা নিরাময় করা। আমার তোর কথা শুনে এটাই মনে হচ্ছে যে আয়ুর্বেদিক লাইফস্টাইল শুধুমাত্র তো সুস্থতা দেবে তা নয়, তার পাশাপাশি এই যে তুই বললি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সবগুলি বিকার যেগুলো রয়েছে এগুলোকে একটা জায়গায় ব্যালেন্স করে নিয়ে আসা। একদম তার পাশাপাশি মানে একটা ভেদিক লাইফস্টাইল যদি আমি বলি, যে ওই লাইফস্টাইলটার মধ্যে ঢুকে একটা পুরো একটা ব্যালেন্সিং লাইফস্টাইল রাখা, ওরম ভাবে যদি ব্যালেন্স করে চলতে থাকে লাইফই তো ব্যালেন্স। তাহলে তো পুরো লাইফ ব্যালেন্স থাকবে। 100 বছর কেন, তুই চাইলে আরো বেশি বছর বাঁচতে পারিস। সেটাই, যেরকম ব্যালেন্স কথাটা বলে আমার মনে করালে, যে তুমি আমি বললাম তোমার একটা বাতজ প্রকৃতি হওয়ার, মানে তুমি এক বাতজ প্রকৃতির, তো তুমি খুব পরিমাণে বাতজ প্রকৃতির জিনিস যদি কনজিউম করো, বাতজ গুণ সম্পর্ক যেগুলো প্ল্যান্টস আছে বা যেগুলো হার্বস আছে, খাবার আছে, এগুলো যদি বারবার তুমি খেতে থাকো, ডেইলি লাইফস্টাইলে খেতে থাকো, তাহলে তোমার একদিন না একদিন বাতজ যে ডিসঅর্ডারটা আছে এগুলো তোমার হবেই। আচ্ছা, তুমি ন্যাচারালি বাতজ প্রকৃতি, তোমাকে তার অপোজিট যে খাবারগুলো আছে বা যে লাইফস্টাইলটা আছে তোমার সেইটা বিলং করতে হবে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তোমার এই ব্যালেন্সটা বজায় থাকে। আমাদের মেইন উদ্দেশ্য ব্যালেন্স রাখা, বাত পিত্ত কফটা ব্যালেন্সে রাখা, কারণ প্রকৃতি যদি একবার বিকৃতি হয়ে যায় তাহলেই কিন্তু ডিজিজ। আমাদের যে ডেইলি লাইফস্টাইল রয়েছে, দৈনন্দিন জীবনযাত্রা, ওটার মধ্যে আয়ুর্বেদাকে এখন কিভাবে ঢোকানো যায়? বিকজ এখন আমরা সবটাই চাইছি যে খুব ফাস্ট একটা লাইফ চলছে, কারোর হাতে খুব বেশি সময় নেই, ইভেন পডকাস্টও সবার দেখার সময় নাই, আজকাল শর্টস করে রিলস করে বের করতে আর তারপরে দেখবে পডকাস্টের প্রথমে মেইন টপিক গুলো আগে ছোট ছোট করে দেখা হয়, তারপর সেগুলো দেখেই হয়তো অনেকে বুঝে যায় যে ঠিক আছে কি আছে ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা দ্রুত তার মধ্যে দিয়ে চলছি, কারণ কি আমাদের হাতে সময় খুব কম, জানি না কিসের এত তারা সবার থাকে। আমি যদিও খুব লেজি চলি, আজকাল খুব লেজি চলা পছন্দ করি। আয়ুর্বেদা এই মুহূর্তে আমাকে কিভাবে গাইড করতে পারছে আমার এই বিজি লাইফস্টাইলের মধ্যে থেকে? ডেইলি লাইফের কথা যদি চিন্তা করি, আয়ুর্বেদের মধ্যে দিনচর্যা আর ঋতুচর্যা বলে দুটো টপিক আছে। ভাই, আমরা সারা দিন কি করে আমাদের ডেইলি লাইফটা কাটাবো তার উপরে পুরো একটি চ্যাপ্টার আমরা পড়েছি যখন আমরা স্টুডেন্ট ছিলাম। সকালে ওঠা, যেগুলো আমরা করি না, ব্রহ্মা মুহূর্তে উত্থিষ্ঠত, ব্রহ্মা মুহূর্তে উঠতে হবে সূর্যোদয়ের 45 মিনিট আগে। তো সেটা তো আমরা ঘুমাতে যাই ব্রহ্ম মুহূর্তে। সেই জিনিসগুলো, কিছু কিছু জিনিসগুলো তো চেঞ্জেস আনা দরকার। সকালে উঠে তারপরে দন্ত ধাবন, ব্রাশিং, তারপরে অঞ্জন, কাজল লাগানো, যেটা আমরা কেউ লাগাই না আপাতত, মেয়েরাও ঘুরতে গেলে লাগায়, কিন্তু অঞ্জনও কিন্তু চোখের হেলথের জন্য একটা খুব ডেইলি ইউজের একটা জিনিস। আচ্ছা, তারপরে স্নান, কি করে আমরা খাবো, কোন টাইমে আমরা খাবো, কি করে খাবো, পুরোটা একটা আয়ুর্বেদের মধ্যে ডেসক্রাইব করা আছে।
কিন্তু এতগুলো জিনিস আমাদের করা এখন পসিবল হচ্ছে না, কারণ অনেকজন কাজের মধ্যে আছে, অনেকজন ছুটছে তুমি যে বললে। তো আয়ুর্বেদকে মোটামুটি আয়ুর্বেদকে নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের মা দিদিমা যেগুলো বলে আসছেন, সকালে উঠে একটু জল খাবে, তারপরে কিছু যদি কারি পাতা বা পুদিনা পাতা একটু খাবে, বা লেবু খাবে, পাতি লেবু খাবে জলের মধ্যে নিয়ে, এই ছোট ছোট জিনিসগুলো আমরা নিয়ে যদি চলতে পারি, তা আমার মনে হয় এটা আমাদের দিনটা আরো সুন্দর বা হেলদি হতে পারে। তারপর ধর সারা দিনে মানে ওয়ার্ক প্রেশার চলছে, কাজ চলছে, যে যেরকম কাজ করছে, আইদার বিজনেস করছে বা ঘোরাঘুরি করছে, তার মাঝখানে আর কি কি এরকম ছোট ছোট জিনিস ঢোকানো যায় যেটা করে আমি আর একটু হেলদি লাইফ, একটু হেলদি হতে পারি বিষয়? যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের ফুডটাই একটা আমাদের মেডিসিন। আর আমাদের ডেইলি লাইফে ফুডটাই হ্যাম্পার হচ্ছে, রাইট। আমাদের খাওয়ার টাইমের ঠিক নেই। আমরা দুপুরের খাবার খাচ্ছি 4টে 5টা, রাতের খাবার খাচ্ছি আমরা 11টা 12টা 1টা, আবার রাতের বেলা জাগতে জাগতে আবার রাতে 2টো 3টায় আবার একবার ক্রেভিংস হচ্ছে, তখন আবার আবার একটা কিছু চকলেট খাচ্ছি। খাওয়ার ক্রেভিংস। কেন এসব বলছিস তুই পডকাস্টে সবার সামনে? এগুলো না বললে কি ছিল না তোর? তো সেটাই তো, ডেইলি লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ করতে পারি, খাওয়ার টাইমটা ঠিক করতে পারি, দুপুরের খাবারটা 1টা মধ্যে করতে পারি, রাতের খাবারটা 7টার মধ্যে করতে পারি, ঘুমানোটা ঠিক টাইমে করতে পারি, তো আমার মনে হয় এর থেকে ভালো আর কি হতে পারে। তুই যে কথাগুলো বললি এটার মধ্যে আমার একটা জিনিসই মনে হলো যে এই যে সবটা একটা টাইমের মধ্যে করা, তার মানে কি নিজেকে একটা অনুশাসনের মধ্যে রাখা। তো এই যে অনুশাসন ব্যাপারটা আমি কিভাবে অনুশীলন করতে শুরু করব? আমার তো জানি না, মানে আমি প্রচন্ড ধর আজকে একটা টার্গেট করলাম যে এটা হবে, 3 দিন হয়তো কন্টিনিউ করলাম, 4th ডেতে আবার ভুলে যাই, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের জায়গায় ফিরে চলে আসি। এটাকে কিভাবে সাস্টেন করা যায়, সবসময় মেনটেন করা যায়? এটা তো কি বলবো, এটা ডিটারমিনেশন, যে আমি করবই। আমিও করি না, তাও আমি বলছি যে হয়তো বা এই ডিটারমিনেশনই না, একটা তাও goal আমার হয়ে মনে যেতে হয় পারে। তুই যথেষ্ট আমাদের থেকে যথেষ্ট এগুলো বেশি মেনটেন করছিস বলে তোকে অনেকটা ফ্রেশ লাগে। এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলি তখন আলাদা একটা চার্মিংনেস কাজ করে। আমি যদি একটু টিপস বেসড কিছু প্রশ্নের মধ্যে ঢুকতে চাই, তাহলে আমি সবচেয়ে প্রথমে এটা জিজ্ঞেস করবো যে শরীরকে ডিটক্স করার জন্য কি কি পরামর্শ দিতে চাস? শরীরকে ডিটক্স করার জন্য যেমন বললাম, ডেইলি রুটিন মেনটেন করা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা পরিমাণ মতো জল খাওয়া, যেটা আমরা করছি না সারাদিনে। একটা প্রচুর পরিমাণে জল খেতেও আমি বলছি না, কিন্তু একটা মিনিমাম ওয়াটার কনজাম্পশন খুব নিড। একটা সুস্থ মানুষের দৈনন্দিন কত লিটার করে জল খাওয়া প্রয়োজন? 4 লিটার, ওকে। 4 থেকে 5 লিটার। আর এছাড়া আর কি কি? এছাড়া আমি যদি বলি, একটা আমাদের কি কি না করা উচিত সেটাতে আমি আগে আসছি, ঠিক আছে? না করাতে যদি আমি বলি, আমাদের সবচেয়ে আগে যে জিনিসটা বলি, সবচেয়ে আগে আমাদের দইটাকে ডেইলি রুটিন থেকে বাদ দিয়ে দিতে হবে। তাই? হ্যাঁ। আচ্ছা। কারণ দই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে স্তম্ভনের কাজে ব্যবহৃত হয়। স্তম্ভন যদি বলতে যাই, বিভিন্ন আর্থ্রাইটিসের যে প্রবলেম যে হচ্ছে, এটা কিন্তু দই একটা রিজন। যে কোনো ভাতাজ ডিসঅর্ডারের মধ্যে দই কিন্তু একটা রিজন, ঠিক আছে? তো আমি যদি দই বলি, আমাদের সকলের পরীক্ষার আগে দেখি যে আমাদের মা আমাদের দই আর চিনি একটু খাইয়ে দেয়, ঠিক আছে, যে পরীক্ষাটা ভালো হবে, শুভ হবে। কিন্তু সেটারও কিন্তু একটা সায়েন্টিফিক রিজন আছে। সেটা হলো, আমি যে বলেছিলাম দই স্তম্ভনের জন্য দায়ী। আমাদের অতিরিক্ত প্রেসারে আমাদের অনেক সময় পটি পেয়ে যায়। ওকে। তো এই এক্সাম ফিয়ারে যাতে আমাদের এক্সামের মধ্যে পটি না পেয়ে যায়, তার জন্যই এই দই চিনি খাওয়ানোর একটা রীতি। কিন্তু হয়তো বা উনিও শুনেছিলেন অনেক বছর আগে কারোর কাছ থেকে, তো এটা আস্তে আস্তে চলে আসছে। তো ডেইলি রুটিনের মধ্যে যদি আমি দইটাকে নিয়ে আসি, সেটা কিন্তু আবার শরীরের পক্ষে ভালো না। কিন্তু ডেইলি রুটিনের মধ্যে যদি আমরা ঘির ব্যবহার করি, ওকে, এটা মানে শুদ্ধ ঘি, যেটা আজকে জোক মনে হতে পারে, কিন্তু ডেইলি রুটিনে ঘিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। কারণ আমাদের ম্যাক্সিমাম যে পার্সন হয় বাতাজ প্রকৃতির হয়, তার মধ্যে বাতাজ ডিসঅর্ডার গুলো খুব বেশি হয়। তো ঘির ব্যবহার ইন্টারনালি আমাদের বাতাজ যে তার অপোজিটে কাজ করতে হবে। রুক্ষতা, বাতের তো একটা রুক্ষতা প্রপার্টিস আছে, তার অপোজিট হলো ঘি। তো ঘিয়ের ইউজ আমাদের অনেকটা
শারীরিক দিক থেকে ডিটক্স করতে পারে। আচ্ছা, ঘিয়ের ইউজ করা, দুধ খাওয়া, তিল, খুব ইম্পর্টেন্ট তিল খাওয়া। প্রত্যেক দিন যদি, মেনলি ফিমেলের কথা বলছি, 1 চামচ তিল, তার সাথে একটু গুড়, যদি সে 7 দিন কন্টিনিউ খায়, একটা আমি প্রত্যেক দিন বলছি না, 7 দিন কন্টিনিউ খেলো, তারপর আবার পরের মাসে 7 দিন কন্টিনিউ খেলো, সেটা কিন্তু তার যে মেনস্ট্রুয়াল সাইকেল যে প্রবলেম, তার যে পেইন হচ্ছে ব্লিডিং এর সময়, সেগুলোর ক্ষেত্রে খুব হেল্পফুল। আজকে যে পিসিওডির সমস্যা প্রত্যেক ঘরে ঘরে, সেটার জন্য এটা হেল্পফুল। আর আমরা যেটা সবসময় বলে থাকি না, যে আয়ুর্বেদের কোনো সাইড এফেক্ট নেই, আরামসে খেতে থাকো, যতদিন পর্যন্ত খেতে থাকো, এটাও কিন্তু একটা ভুল কথা। সবকিছু এক্সেসিভ কিন্তু ভালো না। ওকে, যে কোনো কিছু ওভার, ভাত খাওয়া, ভাতে আর কি আছে, কিন্তু প্রচুর পরিমাণে ভাত খাওয়াও ঠিক না দিনে। তো সেইভাবে যে আমরা হলুদ আমাদের ঘরে ঘরে আছে, আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে বলতো যে ডেইলি হলুদ খাও, ডেইলি হলুদ খাও, শরীরের পক্ষে ভালো, কিন্তু এই প্রত্যেক দিন হলুদ ব্যবহারও কিন্তু ভালো না, লং পিরিয়ডের জন্য হলুদ ব্যবহারও ঠিক না। তাহলে সেটাকে কিরকম ভাবে ব্যবহার করা যায়? এই কিছুদিন পর পর, যেরকম একটা জিনিস যদি আমি ডেইলি ইউজ করি, এটা আমাদের বডির মধ্যে সাত্ম হয়ে যায়, ওক সাত্ম, এটা বডিতে কোনো এফেক্ট করে না। এই মেডিকেটেড যে এফেক্ট গুলো, এগুলো বজায় রাখার জন্য আমাদের একটা গ্যাপ দিয়ে চেঞ্জ করে, মানে ধর এই 7 দিন এটা করলাম, পরের 7 দিন ওটা, এরকম ভাবে চেঞ্জ করে করে বা কোনো ডক্টরের কনসাল্ট নেওয়া দরকার এই ক্ষেত্রে। যে প্রত্যেক দিন আমরা এক রুটিনে চলবো, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ঠিক নয়। আচ্ছা, এই জায়গাটায় আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। ধর বেশ কিছু মারণ রোগ যেগুলো রয়েছে, মানে আমি যখন থেকে আয়ুর্বেদ সম্পর্কে অল্প অল্প একটু জানা শুরু করেছি, আমি এইটুকু জানতে পেরেছি যে এখানে নাকি সমস্ত রোগের মানে নিরাময়ের ব্যবস্থাপনা রয়েছে বা লেখা রয়েছে। এবার সেই জায়গায় এরকম অনেক রকম ধর মারণ রোগ আজকালকার দিনে রয়েছে, ধর ক্যান্সার, এইডস, এই ধরনের বিষয়গুলো, এদেরকে নিয়ে আয়ুর্বেদা কি বলছে? সেটা যদি আমি বলতে চাই, 5000 বছর আগে যে ঋষিরা তাদের শ্লোকের মাধ্যমে বিভিন্ন রোগের নিরাময় সম্পর্কে লিখে গেছেন, সেটা আজকের আইকিউতে অনেক ক্ষেত্রে বোঝা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমরা মারণ রোগের ট্রিটমেন্ট হচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, কিছুদিন কোভিডের মধ্যে আয়ুর্বেদ একটা বিশাল রোল পালন করেছে। তো এই সবগুলো আমাদের আয়ুর্বেদ টেক্সটে আছে, কিন্তু আজকে আমাদের আইকিউতে এগুলো অনেক কিছু বোঝা সম্ভব হচ্ছে না। যেমন আজকেও যে সংস্কৃতটা উঠে গেছে আমাদের এখান থেকে, প্রায় সংস্কৃত বলতে কিছু নেই, সংস্কৃতের মিনিং বোঝার মতো আমাদের ক্ষমতা নেই আজকে তাই এত সাধুরা, সন্তরা তাদের এই ভগবত গীতা সম্পর্কে তারা ডেসক্রাইব করছে বারে বারে, যে এই শ্লোকে কি অন্তর্নিহিত অর্থ আছে। সেম ভাবে চারক সংহিতা, সুশ্রুত সংহিতা, ওনারা যখন লিখেছিলেন, ওরা বিশ্বাস করেছিলেন যে এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা আছে, সংস্কৃত যে ভাষাটা আছে, তারপরে আমাদের যে আইকিউটা আছে, সেটা আগের দিনের মতোই থাকবে, কিন্তু সেটা আনফরচুনেটলি চেঞ্জ হয়ে গেছে, যার জন্য তা ইন্টারনাল জিনিসগুলো আমরা অনেক সময় বুঝতে ভুল করি বা জানতে ভুল করি। যেরকম কিছুদিন আগে কোভিড এসছিল, আমরা সবাই জানি একটা মারণ রোগ, যেটা সম্পর্কে একটা রিসার্চ করার একটা প্রচুর সব ক্ষেত্রে রিসার্চ হচ্ছিল যে হোয়াট ইজ কোভিড কি। সেই ক্ষেত্রে কোভিড আসার পরে আমরা অনেকের আয়ুর্বেদের ওরা দেখতে পেল যে এটা জনপদ উদ্ভাংস, যেটা আমরা পড়ে আসছি, সেটার মধ্যে কিন্তু এইটা মিলছে বা ম্যাচ করছে, তার সম্পর্কে কথা বলা আছে। কিন্তু যত সময় না এই জিনিসটা ঘটেছে, এই জিনিসটা আমরা এত পাত্তাই দেইনি হয়তো, বাবা সেটার উদ্ধার হয়নি। এই জিনিসটা হওয়ার পর তারপরে আমরা এই জিনিসটা উদ্ধার করেছি। তো সেইখানে কি ডিজিজটা যে হবে বা এই ধরনের একটা কিছু হতে পারে, তার পাশাপাশি কি তার সলিউশনটাও কি দেওয়া ছিল, পুরোটাই ছিল। সেই সলিউশন বেসিসেই কি আয়ুর্বেদা কাজ করেছে, সেই অনুযায়ী কাজ করেছে। আচ্ছা, প্লাস তার প্রকৃতি অনুযায়ী কাজ করেছে। তার যে আমি বলেছিলাম স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষণম, এই যে সুস্থ ব্যক্তি তার ইমিউনিটিকে বুস্ট করেছে, যাতে সে
কোভিডে আক্রান্ত না হয়। ওকে 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 ওকে, মানে আগে থেকে তার আগে থেকে ইমিউনিটি immunity। বাড়িয়ে দেওয়া। আর আমরা সবাই এক কথা বারবার জানতাম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, হ্যাঁ, বাট সেটা আমরা আর কোনোদিন বই থেকে পড়েছিলাম আর কোনোদিন কেউ সেটাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করিনি। কিন্তু এই কথাটা কিন্তু আয়ুর্বেদের মধ্যেই নিহিত আছে, ঠিক, ঠিক। প্রিভেনশন আয়ুর্বেদই করছে। বিভিন্ন ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসও পরিবর্তন হয়। দেখা যায় যে কোনো একটা বিশেষ ঋতুতে এই ফ্রুটসটা পাওয়া যাচ্ছে, তো অন্য আরেকটা ঋতুতে অন্য আরেকটা ফ্রুটস। তো যতটুকু আমি বুঝতে পারি যে তার সাথে মানে এই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনেরও একটা বিষয় হয়তো রয়েছে, সেটাতে একটু আয়ুর্বেদে কিভাবে এক্সপ্লেন করছে? যেটা আমি একটু আগেই বললাম তোমাকে, দিনচর্যা, সেম ভাবে আয়ুর্বেদে লেখা আছে ঋতুচর্যা, ওকে, অ্যাকর্ডিং টু সিজন, ঋতুর সাথে সাথে আমাদের কি করে চলতে হবে। ডেইলি লাইফ তো আছেই, তার সাথে ঋতুর পরিবর্তনের পরেও আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে নিতে হবে। যেরকম শুধুমাত্র খাদ্যাভ্যাস নয়, আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কখন করা উচিত কখন নয়। গ্রীষ্মকালে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বন্ধ করতে বলা হয়েছে, হেমন্তকালে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে, শীতকালে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে। খাওয়ার কথা যদি বলি, আমরা নর্মালি পিঠে পুলি কখন খাই, ঠান্ডার সময় খাই, এইরকম মিষ্টি জাতীয় খাবার আমাদের ঠান্ডার সময় খেতে বলেছে। আচ্ছা, এটার পেছনের কারণগুলো যদি একটু এক্সপ্লেন। কারণ তখন আমাদের যে অগ্নি, অগ্নি মানে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার, রাইট, এই অগ্নিটা এক একটা সিজনে এক এক রকম হয়। আচ্ছা, হেমন্তকালে আমাদের অগ্নি খুব হাই থাকে, ডাইজেস্টিভ পাওয়ার খুব হাই। সেম ভাবে গ্রীষ্মকালে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার একদম কম হয়ে যায়, লো হয়ে যায়। তো সেই অনুযায়ী আমাদের খাদ্যাভ্যাস করতে হবে। হেমন্তকালে যদি আমরা মিষ্টি খাই, পিঠে পুলি উৎসবে পিঠে খাই, সেটা আমাদের ডাইজেস্টিভ পাওয়ারের জন্য ইজি, এটাকে ডাইজেস্ট করা। কিন্তু এই জিনিসটাই যদি আমরা গ্রীষ্মকালে খাই, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না ডাইজেস্ট করা। বৃষ্টির সময় এই বর্ষাকালে হেভি খাবারগুলো আমাদের ডাইজেস্টিভ পাওয়ার ডাইজেস্ট করতে পারবে না। বুঝতে পেরেছি। তো এই জন্য প্রত্যেকটা ঋতুতে তার আলাদা আলাদা আহার আছে, আলাদা আলাদা বিহার আছে। এক এক সময় এক এক জায়গায়, আমরা তো যেখানে ঘর বানানো হয়েছে সেখানেই থাকি, কিন্তু আয়ুর্বেদ কিন্তু রাজাদের বলে দিতেন যে এই সিজন আসছে, আপনি ওই মহলে চলে যান। আচ্ছা, ঋতু অনুযায়ী মহল থাকতো, তো ওনারা এই সিজনের জন্য এই ধরনের মহলে চলে যেতেন। তো এইটা ঋতু পরিবর্তনের সাথে কিন্তু আয়ুর্বেদটা চেঞ্জ হচ্ছে। আয়ুর্বেদের খুব একটা ইন্টারেস্টিং টপিক পঞ্চকর্মা। আচ্ছা, এবার পঞ্চকর্মার নাম যখনই উঠে আসে তখনই একটা খুব বিকৃত নজর দিয়ে বডি ম্যাসাজের একটা কথা উঠে আসে। রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে নেট দুনিয়াতেও নানা রকমের জিনিসপত্র ভাইরাল হচ্ছে। বডি ম্যাসাজটা আসলে কি, মানে পঞ্চকর্মার থেকে কতটুকু আলাদা বিষয়টা? পঞ্চকর্মা থেকে বডি ম্যাসাজ তো সম্পূর্ণ আলাদা। কারণ পঞ্চকর্মার মধ্যে কি কি জিনিস আছে? বমন, বিরেচন, অনুবাসন বস্তি, নিরোহ বস্তি, নাসিয়া, যেটার মধ্যে এই মাসাজ থেরাপিটা তো আসছেই না, এক নাম্বার, ঠিক আছে। কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে অভ্যঙ্গ, যেটা অয়েল মাসাজ, এটা কি করছে? বডির এক্সটার্নাল পার্টকে অয়েলিফিকেশন করছে। আবার ইন্টারনাল অয়েলিফিকেশনও আছে, যেটা কিছুদিন ধরে তাকে ঘি পান করা হয়, স্নেহ পান করানো হয়, যার ইন্টারনালি তার বডিটা স্নেহ অ্যাবজর্ভ করে ওর আংচুয়াস হয়। এর জন্য পঞ্চকর্মার জন্য যে থেরাপিগুলো আছে, ভমন, বিরেচন বা বস্তি, এগুলোর জন্য বডিকে প্রিপেয়ার করা, আচ্ছা, সেটার জন্য একটা অভ্যঙ্গ প্রয়োজন, বডি ম্যাসাজ যেটা, এটা প্রয়োজন। আর কিছু কিছু বাতাজ ডিসঅর্ডারের জন্য এই অভ্যঙ্গটা প্রয়োজনীয়। প্রথমে অভ্যঙ্গ অয়েলিফিকেশন, তারপরে স্বেদন, যেটা স্টিম ভেপার যেটা আছে পুরো শরীরে, লোকালাইজ এরিয়াতে বা হোল বডিতে স্টিম দেওয়া হয়। তারপরে বডি একটা প্রিপারেশন নেয়, তারপরে তার বস্তি হবে না, তার বমন হবে না, বিরেচন থেরাপি হবে। তারপরে অ্যাকর্ডিং টু ডিজিজ, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস প্রকৃতি, এটা ডিটারমাইন করে একজন ডাক্তার। আচ্ছা আচ্ছা, আমাকেও অনেক মেসেজ আছে মোবাইলে, মেসেঞ্জারে বা ইয়েতে, যে আমি একটু পঞ্চকর্মা থেরাপি করাতে চাই, মানে বডি ম্যাসাজ। কিন্তু পঞ্চকর্মা থেরাপি
তার প্রকৃতি না জেনে, তার ডিজিজ না দেখে, তার অগ্নি বলতে তার ডাইজেস্টিভ পাওয়ার যদি আমি ঠিক না করি আগে, তাহলে আমি পঞ্চকর্মা করতে পারবো না। আর পঞ্চকর্মা শুধু একদিনের প্রসিডিওর না, এটা অনেক দিনের প্রসিডিওর। বডি মাসাজ থেকে তো এটা অনেকটাই আলাদা। এখনকার যে আমাদের বিজি লাইফস্টাইল, ওটার মধ্যে থেকে যদি সময় বের করে একটু পঞ্চকর্মার জন্য আমরা টাইম বের করতে লাগে, মিনিমাম কতদিন সময় প্রয়োজন? দেখো, পঞ্চকর্মা একটা খুব যে শাস্ত্রে যেটা বর্ণিত, সেটা একটা লং প্রসিডিওর। ওকে। এটা মোটামুটি 2 মাস 3 মাস ধরেও চলতে পারে। তার পঞ্চকর্মার জন্য এক একটা রুম বানানো হতো, এক একটা স্টাইলের রুমের মধ্যে তার পেশেন্টকে রাখা হতো, সেখান থেকে এনে পেশেন্টকে পঞ্চকর্মা থেরাপি করানো হতো। একবার অনুবাসন বস্তি, তারপরে নিরূহ বস্তি, একটা অনেক লম্বা প্রসিডিওর ছিল। বাট আজকের দিনে আমার কাছেও সেই সময় নেই যে আমি একটা পেশেন্টকে 1 মাস 2 মাস ধরে পঞ্চকর্মা থেরাপি করাবো। তোমার কাছেও এত সময় নেই যে আমার কাছে এসে করবে। তো মিনিমাম 7 থেকে 10 দিন তো সময় নিয়ে আমার কাছে আসতে হবে। আচ্ছা, অনেকে তো এই পঞ্চকর্মা থেরাপিটাকে ভীষণ বিলাসিতা ভাবে, বা এটার মধ্যে অনেক পয়সা ইনভলভ, বা যে অয়েলগুলো হয়তো মেবি ইউজ করা এগুলো খুব কস্টলি। তো এই বিষয়টা নিয়ে কিভাবে কথা বলছি? দেখো, পঞ্চকর্মা থেরাপি খুব ডিপ একটা প্রসিডিওর। বডির ভিতর থেকে পিউরিফিকেশনটা হচ্ছে, ইন্টারনাল পিউরিফিকেশন হচ্ছে, এক্সটার্নাল পিউরিফিকেশন হচ্ছে। আমি একদম সিম্পল ভাষায় যদি বলতে চাই, আমাদের মোবাইল যদি অনেক সময় হ্যাং করে, আমরা কি করি, একটা রিস্টার্ট করি, একবার অফ করে আবার অন করি। তো পঞ্চকর্মা থেরাপিটা বলতে পারো এই রিস্টার্ট, আবার নতুন ভাবে ফ্রেশ করে আবার শুরু করা। তো সেই জিনিসটা যদি একটু কস্টলি, আমি মানছি, কিন্তু ডিজিজ পার্সনের হসপিটাল বিলের তুলনায় পঞ্চকর্মা থেরাপির বিল অনেক 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 চিপার। ফুড ইজ মেডিসিন, এই কথাটা আয়ুর্বেদিক লাইফস্টাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? অবভিয়াসলি ফুড ইজ মেডিসিন। কারণ আমাদের পুরো লাইফস্টাইলে কেউ যদি বলে আমাকে, পেশেন্ট এসে, যে আমি আপনার ডাক্তারবাবু, আমি আপনার সব প্রেসক্রিপশন ফলো করব, আপনার সব মেডিসিন আমি খাবো, কিন্তু আমার যে লাইফস্টাইলটা আছে, আমার যে ধরনের খাবার দাবার আছে, আমি সেগুলোই খাবো, আমি তার ট্রিটমেন্ট করব না। আচ্ছা। কারণ মেডিসিন শুধু একটা মেডিসিন একটা রোগের জন্য এই রকম না। পুরো আমি যে প্রেসক্রিপশনটা করব, তার আহার, তার বিহার, তার পথ্য, তার অপথ্য, যেটা ও খেতে পারবে, যেটা ও খেতে পারবে না, এই টোটালটা কিন্তু আমার প্রেসক্রিপশনে থাকবে। তো আমার ট্রিটমেন্টটা একটা হোলসাম, পুরোটা নিয়ে আমার একটা ট্রিটমেন্ট। তার মধ্যে শুধুমাত্র আমি গ্যাসের জন্য এটা খাবো, আমি জ্বরের জন্য এটা খাবো, এইটা কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর না। তো ফুড খুব খুব ইম্পর্টেন্ট আমাদের আয়ুর্বেদের জন্য, যে আমি কোন সময় খাবো, কি কি খাবো, এটা আমাদের আয়ুর্বেদ। এবং এই ফুডের ব্যাপারটাও তো ধরে নিশ্চয়ই সেই প্রকৃতি থেকে ডিসাইড করছে যে প্রকৃতি তার থেকে জন্য decide কোনটা করছে। প্রয়োজন, বা অন্য আরেকটা পার্সনের জন্য। একদম, তাহলে একদম। দুটো পার্সনের জন্য তো সেম সেম হবে না। প্লাস তার যে রোগ আছে তার জন্য পথ্য, কোন কোন খাবারটাও খেতে পারবে, কোন কোন খাবারটাও খেতে পারবে না। যেরকম আমি আর্থ্রাইটিসের Right. প্রসঙ্গে বললাম, আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো যে বললাম, এই ক্ষেত্রে কিন্তু আমি সবচেয়ে আগে অপথ্য লিখবো দই, তারপরে আমি অপথ্য লিখবো পুঁই শাক, পাঁঠার মাংস, এগুলো আমি ওকে বাদ দেব। তো এগুলো অপথ্য। তো আমি যদি বলি যে আমি সব মেডিসিন খাবো স্যার, আপনি আমবাতের জন্য যা দিচ্ছেন, কিন্তু আমি তো দই খাবো দুপুরবেলা, তাহলে তো কাজই করবে। তাহলে তো কাজ করবে না। তাই ফুড ইজ মেডিসিন 100 বার। কিছু কিছু মিথ কাজ করে, সেই মিথগুলোকে একটু ভাঙা বোধহয় এই মুহূর্তে দরকার। আচ্ছা, যেমন আয়ুর্বেদিক খুব ধীর কিন্তু কার্যকর নয়, এই বিষয়টা নিয়ে কি বলবি? এই বিষয়ে বলবো যে আমি আগেই বলেছি, আয়ুর্বেদ ভেরি স্পেসিফিক, তার প্রকৃতি অনুসারে সেটা কাজ করবে। আর রুট কজ অফ দ্য ডিজিজ সেটা আয়ুর্বেদ নির্মূল করে। তার জন্য যতটুক সময়ের প্রয়োজন আয়ুর্বেদ সেই টাইমটা নেয়, কিন্তু রুট কজটাকে নির্মূল করে। এইটা না যে সিমটোমেটিক ট্রিটমেন্ট, আমার যে সিমটমস, এই মেডিসিনটা খেলাম, আমার এক্ষুনি সিমটমসটা আর হচ্ছে না, কিন্তু আমার রুট কজটা থেকে গেল, এটা আবার আমার ভবিষ্যতে হচ্ছে। রাইট 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 রাইট। আর কার্যকরী নয় এই ক্ষেত্রে তো আমি আর কিছু বলতেই চাই না। আসুন, অ্যাপ্লাই করুন, জানুন, তারপরে ডিসাইড করবেন। আর আমার মনে হয় আমরা আয়ুর্বেদিক বিষয়টাকে তখন মানে যাওয়ার চেষ্টা করি যখন আমাদের মধ্যে অলরেডি ডিজিজটা চলে এসছে, কিন্তু তার আগেই
যদি আমার মনে হয় যে আমরা একটা আয়ুর্বেদিক লাইফস্টাইলে থাকি একদম ছোটবেলা থেকে, একটা বাচ্চার সময় থেকে যদি এটাকে মেনটেন করে চলার চেষ্টা করি, তাহলে তো তুই যেটা বলি যে রুটের মধ্যে সেই ডিজিজটাই আসবে না আসবে কখনো, না। যেটা আমার মনে হয়। ঠিক, এটা তো একটা আছেই। তারপরে একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে একটা পেশেন্ট কখন আসে? সে যখন 7 ঘাটের জল খেয়ে কিছু কাজ তার হয়নি। কোনো কিছু কাজ হয়নি, একদম লাস্ট পজিশনে এসে, যেমন ক্যান্সারের কথা তুমি বললে, ক্যান্সার কিন্তু ট্রিটেবল। একটা স্টেজের মধ্যে এলে তার ট্রিট করা যায়, কিন্তু সে তো সব কিছু নিয়ে ভারতবর্ষ বা বিদেশে যা যা আছে সব ট্রিটমেন্ট শেষ করে এসে লাস্ট অপিনিয়ন একজন আয়ুর্বেদ ডক্টরের কাছ থেকে নেয়, যখন সেইভাবে কিছু করার থাকে না, তারপরেও অনেক কিছু করছে আয়ুর্বেদ। সব আয়ুর্বেদিক ওষুধই কি মানে নিরাপদ হয়? কারণ কি আজকাল তো বাজারে অনেক ধরনের ওষুধের দোকান দেখা যায়, এবার সেই ক্ষেত্রে কোনটা জেনুইন নয় আমাদের বোঝার হয়তো ক্ষমতা থাকে না। তো এই বিষয়টা সেই ক্ষেত্রে তো বলবো আমি একজন প্রপার যে ডক্টর, তার কনসাল্ট ছাড়া আয়ুর্বেদ মেডিসিন বা যে কোনো মেডিসিন খাওয়া উচিত নয় আমাদের। আমি আগেই বলেছিলাম যে আমাদের একটা ভুল ধারণা আছে, আয়ুর্বেদ তো কোনো সাইড এফেক্ট নেই, তা আমি খেতেই পারি যত খুশি, যেখান থেকে খুশি খেয়ে নেব। আর এখন তো সবচেয়ে যে দুর্ভাগ্য আমাদের, রেল স্টেশনে, ট্রেনে আয়ুর্বেদিক ঔষধ বলে বলে বিক্রি হচ্ছে, আর লোক কিনছে। অনেক ক্ষেত্রে অনেক মানুষের ধারণা আয়ুর্বেদ যে মেডিসিন, এটা মনে হয় শুধু সেক্সুয়াল ডিসঅর্ডারের মেডিসিন, তাই না? তো এই জিনিসটা অনেকাংশে দায়ী আমাদের ভুল ধারণার জন্য, বা অন্য প্যাথি আমাদের ক্রিটিসাইজ করার জন্য। এটা একটা খুব বড় ইস্যু। আয়ুর্বেদ ওয়েট লস জেনের জন্য কিভাবে কাজ করছে? আয়ুর্বেদ, আমি জানি এটা তুই ফলো করছিস না, আমিও ফলো করছি না, যারা ফলো সেটাই করতে চায় বলছি। তাদের জন্য টিপস। সেটাই আমি বলছিলাম। ওয়েট লসের জন্য তো আয়ুর্বেদ অনেকাংশে কাজ করে। আয়ুর্বেদের ব্যায়াম সম্পর্কেও বলা হয়েছে, কিন্তু আয়ুর্বেদের যে ওয়েট লসটা, এটা হেলদি ওয়েতে। আচ্ছা, তোমার নিজের যে রুটিন চেঞ্জ করে, তার কজ কি? ওয়েট লসের অনেক কজ হতে পারে, একটা কজ না যে, অনেকেই বলে যে আমি হাওয়া খেলেও মোটা হয়ে যাই, অনেকেই কথা বলে। আর অনেকে দেখবে খুব খায়, সে মোটা হয় না। সেটাও কিন্তু প্রকৃতি অনুযায়ী, কার প্রকৃতি কিরকম। যদি সে কফ প্রকৃতির থাকে, সে একদম কিছু সামান্য কিছু খেলেই সে মোটা হয়ে যাবে। আর যে বাত প্রকৃতির আছে, সে খেতেই থাক, তার কোনো ফারাক পড়বে না তার শরীরে। তার কজ কি আছে? সে কি খুব ঠান্ডা জল খায়? সেটাও একটা কজ হতে পারে আচ্ছা, তার ওয়েট গেইনের। সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্রসিডিওর আলাদা। সে কি খুব ফাস্ট ফুড খায় বা খুব খাবার খায় বাইরের, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা ফ্যাক্টর হতে পারে যে সে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খায়, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তো অ্যাকর্ডিং টু তার কি, তার প্রকৃতি তো একটা আছে, আর কি কজ, কিসের জন্য সে মোটা হচ্ছে, সেই অনুযায়ী অনেক ট্রিটমেন্ট আছে। পঞ্চকর্মা থেরাপির মধ্যে অনেক ট্রিটমেন্ট আছে, যেমন বস্তি আছে ট্রিটমেন্ট, লঙ্ঘন থেরাপি বলে একটা থেরাপি আছে। তো এই লঙ্ঘন থেরাপি কিন্তু আবার ওয়েট লসের জন্য ভালো। আবার কিন্তু উদ্বর্তন, যেরকম আমি অভ্যঙ্গ বলেছিলাম, সবাই যে মাসাজ বলে, সেম একটা উদ্বর্তন আছে যেটা অয়েল ছাড়া মাসাজ করা হয়, পাউডার ডিককশন দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়েট লসের একটা প্রপার্টিস আছে। আবার কিছু মেডিসিন আছে যেগুলো ওয়েট লসের জন্য দায়ী। এছাড়া যদি আমি কোনো ঘরোয়া টোটকা জানতে চাই তখন কি বলবি? ঘরোয়া টোটকা তো সবচেয়ে প্রথমে বলবো, আমার হেলদি লাইফের ব্যায়াম, এক্সারসাইজ করা খুব দরকার, যেটা আমরা করি না একদমই, সেটা আমাদের করা দরকার। তারপরে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার, যেটা আমি আগেও বলেছিলাম, জল খাওয়া দরকার। সেটা কিন্তু আমাদের ওয়েট গেইনের উপর অনেক প্রভাব ফেলে। আর বাকিটা কজের উপর ডিপেন্ড করবে যে আমরা কি কি কজে এটা হচ্ছে। যেমন ফাস্টফুড বেশি খেলে আমি বলবো যে ফাস্টফুড কম খাওয়ার জন্য বেসিক্যালি। স্কিন কেয়ার বা বিউটি ইন্ডাস্ট্রিতে আয়ুর্বেদের নতুন কি কি সম্ভাবনা রয়েছে? নতুন সম্ভাবনা না দাদা, যদি বলতে যাই, স্কিন ডিসঅর্ডারের উপরে যদি কেউ একজন আয়ুর্বেদ নিয়ে চর্চা করতে চায়, তার একটা হিউজ স্টাডি আছে, হিউজ একটা স্টাডির মাধ্যমে তাকে স্কিন ডিসঅর্ডার নিয়ে পড়তে হবে। যেমন ইন মডার্ন সায়েন্স, কুষ্ঠ বলতে আমরা লেপ্রোসি বুঝি, কিন্তু আয়ুর্বেদ, যে আমরা আয়ুর্বেদ স্টুডেন্ট, আমরা কুষ্ঠ বলতে প্রত্যেক ধরনের স্কিন ডিসঅর্ডারকে বুঝি। আচ্ছা, তার মধ্যে একটা পিম্পলও কুষ্ঠ। ওকে। তো বিউটি ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, সেটাও কিন্তু অ্যাকর্ডিং টু প্রকৃতি। তার স্কিন, সেটা কি রুক্ষ
মানে বাতাজ প্রকৃতির স্কিন। আমার যে পিম্পলটা হচ্ছে সেটা কি খুব লাল হয়ে যাচ্ছে বা গালটা খুব লাল হয়ে যাচ্ছে, সেটা পিত্ত প্রকৃতির। তারপরে যদি খুব পাস জমে, সেটা আবার কফ প্রকৃতির। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা কিন্তু আলাদা আলাদা হয় স্কিন ডিসঅর্ডারের মধ্যে। যে একটা ফেসিয়াল করলাম ঠিক হয়ে গেল সেটা না, ফেসিয়াল যে করবে এটা স্কিন টাইপ অনুযায়ী, বা যেটা ইউজ করবে সেটা স্কিন টাইপ অনুযায়ী আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে আয়ুর্বেদ ছাড়া তো কোনো রাস্তা বলে আছে বলে আমার মনে হয় না। আমরা মোটামুটি পডকাস্ট একদম শেষ দিকে পৌঁছে গেছি। এই যে এতক্ষণ ধরে আমরা আয়ুর্বেদ নিয়ে কথা বললাম, এবার যদি আমি বলি যে এক কথায় আয়ুর্বেদকে কি বলবো, কি বলবো? এক কথায় যদি আয়ুর্বেদকে আমি ডেসক্রাইব করি, আয়ুর্বেদ মানে সায়েন্স অফ লাইফ, জীবনের বিজ্ঞান। একটা শ্লোকই বলছি, আয়ু কামেয় মানে না ধর্মার্থ সুখ সাধনম আয়ুর্বেদ উপদেশেষু বিধেয় পরমাদর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 পুরুষার্থ যদি আমরা গেইন করতে চাই, তার মধ্যে আমাদের ডেইলি রুটিনে আয়ুর্বেদকে অ্যাটাচ করতে হবে, আয়ুর্বেদকে জুড়তে হবে। আমরা যে চলছি আজকে যে আমরা লাইফ বিলং করছি, আমরা যতই আয়ুর্বেদের উপর বিশ্বাস করি বা না করি, আমরা লাইফস্টাইলটাই আয়ুর্বেদ অনুযায়ীই করছি। আমরা সকালে উঠছি, ব্রাশ করছি, সারাদিনে একবার মানে স্নান করছি একবার। আমি যেটা বললাম ঠান্ডা দিনে আমরা পিঠে পুলি খাচ্ছি। এই যে পুরো আমাদের দিনের দিনচর্যা, ঋতুচর্যা, আমাদের সারাদিনের খাদ্যাভ্যাস, যা কিছু খাচ্ছি প্রত্যেকটাই আয়ুর্বেদ। তাই লাইফের সাথে আয়ুর্বেদকে কখনো আলাদা করা যায় না, সম্ভব না। অনেক অনেক থ্যাংক ইউ তোর এতগুলো সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য, এতগুলো বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু পডকাস্টের শুরুতে একটা রিকোয়েস্ট ছিল, দর্শকদেরকে আমি বলে রেখেছিলাম যে তোমার সঙ্গীত চর্চার একটা আলাদা একটা জায়গা রয়েছে। আচ্ছা, একটা তোমার যে কোনো একটা সঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকের পডকাস্ট এখানে শেষ করব। দর্শক বন্ধুদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা তারপরে শুনবেন নির্মাল্যর কথা। আপনারা ততক্ষণের পর্যন্ত গান শুনতে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী কোনো পর্বে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো গেস্টের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না।